ভয় পেছনে ফেলে সাহসকে সামনে রেখে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর। ভোট উৎসবের অপেক্ষায় বাংলাদেশ, দেশজুড়ে কঠোর নিরাপত্তা বলয়, যে কোনো সময়ের চেয়ে পরিস্থিতি ভালো, দাবি ইসির। শুধু নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, রাজনৈতিক দলের সদিচ্ছা ও সহযোগিতার বিকল্প নেই, মত বিশেষজ্ঞদের। নির্বাচনে অনিয়ম পক্ষপাতিত্ব ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা চায় বিএনপি। বিভিন্ন স্থানে এজেন্টদের ভয়ভীতি দেখানোর অভিযোগ জামায়াতের। ভোটের ছুটিতে উৎসবের রং, দলে দলে বাড়ি যাচ্ছে মানুষ, ট্রেনের ছাদেও ভিড়। রাজধানীতে গণপরিবহন সংকটে ভোগান্তি। এবারে নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার নির্বাচন ও গণভোট নিয়ে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের সর্বোচ্চ প্রস্তুতির কথা জানিয়ে ভয়কে পেছনে ফেলে সবাইকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। নির্বাচন নিয়ে এখনও একটি মহল অপতথ্য এবং গুজব ছড়ানোর চেষ্টা করছে জানিয়ে ডক্টর ইউনূস ভোটের পর দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন। তবে ফলাফল যাই হোক তা মেনে নিয়ে ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতির বৃহত্তর স্বার্থকে প্রাধান্য দেওয়ার আহ্বানও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এই দেশ তার তরুণ ও নারী এবং সংগ্রামী জনতার কণ্ঠ আর কোনো দিন হারাতে দেবে না। প্রিয় নাগরিকবৃন্দ, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে সরকার সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। আপনারা নিশ্চিত থাকুন, নির্বাচনে বিজয়ী জনপ্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তীকালীন সরকার তার দায়িত্ব সমাপ্ত করবে। এই গণভোট বাংলাদেশের ইতিহাসে একটি নতুন মাইলফলক হয়ে থাকবে। ভয় নয়, আশা নিয়ে, উদাসীনতা নয়, দায়িত্ববোধ নিয়ে, বিভক্তি নয়, ঐক্যের শক্তি নিয়ে আমরা ভোট কেন্দ্রে যাব। ভোটের উৎসবের অপেক্ষায় দেশ। কাল বাদে বৃহস্পতিবার হবে ভোট গ্রহণ। একই সঙ্গে হবে হ্যাঁ ও না এর গণভোট। দেশ জুড়ে তৈরি হয়েছে নিরাপত্তার কঠিন বলয়। ভোটের সময় জরুরি পরিস্থিতি সামাল দিতে থাকবে স্ট্রাইকিং ফোর্স। মবের চেষ্টা হলে নেওয়া হবে ব্যবস্থা। ঢাকায় ব্রিফিংয়ে এসব জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক। দেশ মেতেছে ভোটের হাওয়ায়, রাজধানী সহ সারা দেশে তারই আমেজ। তৎপর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নির্বাচন উপলক্ষে বিভিন্ন এলাকায় টহল দিতে দেখা গেছে সেনাবাহিনীকে। রাজধানীতে অতিরিক্ত সজাগ পুলিশ সদস্যরা, শাহবাগ সহ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোয় চালানো হচ্ছে চিরুনি অভিযানও। এই তল্লাশিটা আগামী সবসময়ের জন্যই, এখন শুধু নির্বাচনের জন্য না, সবসময়ের জন্য চালু থাকবে। চেকপোস্টগুলোতে বিভিন্ন যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি। মঙ্গলবার সকালে ব্রিফিংয়ে পুলিশের মহাপরিদর্শক জানান, নির্বাচন ঘিরে তাদের প্রস্তুতির কথা। জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা স্ট্রাইকিং পুলিশ ফোর্স বিভিন্ন জায়গায় নিয়োজিত করব। কেন্দ্রের ফোর্স, পুলিশ, আনসার ছাড়াও সেনাবাহিনী নিয়োজিত হবে 1 লক্ষ এবং তারা ইন্টেন্সিভ মোবাইল পেট্রোলিংয়ে থাকবে। সুষ্ঠু ভোট আয়োজনে প্রস্তুত নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সকল ধরনের প্রস্তুতি নিয়ে প্রস্তুত। নির্বাচনী যে এই সমস্ত সরঞ্জাম সেগুলো তারা বুঝে নিচ্ছেন। সকল ভোটারদের কাছে এবং প্রার্থীদের কাছে সহযোগিতা কামনা করছি। রাজধানী জুড়ে এমন নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় থাকবে ফাল্গুনের প্রথম দিন আর 14 ফেব্রুয়ারির ভালোবাসা দিবসেও। রিফাত নোভা, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি খুবই ভালো। প্রায় প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরার ব্যবস্থা আছে। নির্বাচন খুবই উৎসবমুখর ও সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার নির্বাচনের প্রস্তুতি নিয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন উপদেষ্টা। প্রায় প্রতিটা কেন্দ্রে আপনার সিসিটিভি লেগে গেছে এবং আনসার যাওয়ার সাথে সাথে অ্যাপটেক সুরক্ষা অ্যাপ যেটা হচ্ছে ওইটারও ব্যবস্থা হয়ে যাবে। এখানে ড্রোনেরও ব্যবস্থা করা হয়েছে এবং যেই সব কেন্দ্রে আপনার বাউন্ডারি ওয়াল নাই, ওখানে পাশ দিয়ে একটা বাউন্ডারি ওয়ালেরও ব্যবস্থা করে যাবে। আশা করতেছে এখানকার নির্বাচনটা খুবই উৎসবমুখর হবে, ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন।
দেশজুড়ে প্রচারণার শেষে প্রস্তুত মঞ্চ, অপেক্ষা শুধু ভোটের। এরই মধ্যে ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সব উপকরণ জেলা উপজেলায় পাঠিয়েছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে কাল। সার্বিক নিরাপত্তা নিশ্চিত হয়েছে যৌথ মহড়া। সব মিলিয়ে সারা দেশে এখন উৎসবের বারতা। মাস, সপ্তাহ আর দিন পেরিয়ে এখন ঘন্টার হিসেব। দেশজুড়ে নির্বিঘ্নে ভোটের উৎসব করতে সব কার্যক্রম শেষ করেছে নির্বাচন কমিশন। প্রস্তুত ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ প্রয়োজনীয় সব উপকরণ। চট্টগ্রামে ভোটের সরঞ্জাম পাঠানোর প্রস্তুতি শেষ। বুধবার সকাল 10টা থেকে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো শুরু হবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। যে নির্বাচনী মালামাল, ব্যালট এবং সরঞ্জাম সবকিছু আমরা মোটামুটি যে আমাদের যে ভোট কেন্দ্রে যাবে সেই মালামালের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে আছে। আর যে আগামীকাল 11 তারিখ হচ্ছে আমাদের ভোট কেন্দ্রে, প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের যে নির্বাচনী সরঞ্জাম এবং ব্যালট মালামাল সবকিছু চলে যাবে। ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ সব উপকরণ কেন্দ্রে পাঠানোর প্রস্তুতিতে রংপুর পুলিশ লাইন্স মাঠ। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। অনেক গাড়ি জমা হয়েছে, এখানে আরো গাড়ি জমা হইতেছে। আমাদেরকে রিকন্ডিশনে পাঠাবে, কোন জায়গায় কাকে কোন সময় দেবে। ভোটের দেখা যায় যে সরঞ্জাম নেওয়ার জন্য আসছি এবং আমাদের ভোটে যেখানে যার ডিউটি সেখানে যাওয়ার জন্য আসছি আমরা এখানে। ভোটের বাক্স, ব্যালট বাক্স নিয়ে যাব বা এরকম একটা কাজ আমাদেরকে দিবে। আমরা কেন্দ্রে যাব, কেন্দ্রে থেকে আবার ডিউটি শেষ করে আমাদের মতন আমরা চলে আসবো। ভোটে ব্যবহৃত যে সকল সরঞ্জামাদি, এই সকল বিষয় সবাইকে নিরাপত্তা দেওয়ার জন্য রংপুর জেলা পুলিশ একটা নিরাপত্তা বলয় তৈরি করেছে। আমরা একটা নিরাপত্তা পরিকল্পনা তৈরি করেছি, আমাদের ফোর্সদেরকে ব্রিফ করেছি সে মোতাবেক। ভোট নির্বিঘ্ন করতে খুলনায় যৌথ বাহিনীর টহল জোরদার, পরিচালনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। ভোট সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে লালমনিরহাটে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সাতক্ষীরায় জোরদার সেনাবাহিনীর টহল। ভোলায় ব্যালট সহ সব সরঞ্জাম প্রস্তুত, কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে বুধবার। প্রিজাইডিং অফিসারদের হাতে আমরা সকল মালামাল সহ উঠিয়ে দিতে পারবো এবং একটা সুন্দর আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত সুন্দর আছে। বর্তমানে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে কোস্টগার্ড, নেভি, পুলিশ, বিজিবি মোতায়েন করা আছে। কুমিল্লা, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনের সম্ভাব্য সহিংসতা এড়াতে সেনাবাহিনী ইমার্জেন্সি রেসপন্স মহড়া হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, নোয়াখালী, ঝালকাঠি, জয়পুরহাট, নড়াইল ও কক্সবাজারে যৌথ মহড়া চালিয়েছে নিরাপত্তা বাহিনী। আসিফ খান, ডিভিসি নিউজ। অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারে নির্বাচনের পরিস্থিতি ভালো, এমন দাবি করেছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে ব্রিফিংয়ে তিনি জানান, ভোটের দিন ব্রিফিং করা হবে 4 বার। বেশিরভাগ ফলাফল রাতেই পাওয়া যাবে। মোবাইল ফোন নিয়ে কেন্দ্রে যেতে পারবেন ভোটার, তবে গোপন কক্ষে ব্যবহার করা যাবে না। সারা দেশে প্রায় 9,58,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ডিপ্লয় হয়েছে পুরো দেশব্যাপী এই 299টা কনস্টিটিউয়েন্সিতে, এমনকি 300তম কনস্টিটিউয়েন্সিতেও। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রথমবারের মতো আনম্যান্ড এরিয়াল ভেহিকেল ব্যবহার করা হচ্ছে, ড্রোন ব্যবহার করা হচ্ছে, বডি অন ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। নির্বাচন ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, বাড়ানো হয়েছে তল্লাশি, কোথাও কোথাও চলছে অভিযানও। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ সাহা। পার্থ, যৌথ বাহিনী নিরাপত্তা কার্যক্রম নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? কেমন দেখছেন আপনি আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা? শান্তিপূর্ণ পরিবেশ এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বসানো হয়েছে যৌথ বাহিনীর চেকপোস্ট এবং বাংলাদেশ পুলিশ অর্থাৎ ডিএমপির যে চেকপোস্ট সেটি কিন্তু বসানো রয়েছে। আমি বর্তমানে তাসনুভা অবস্থান করছি পুলিশ প্লাজার ঠিক সামনে। এই জায়গাটিতে পুলিশের যে চেকপোস্ট সেটি কিন্তু বহাল রয়েছে এবং এই চেকপোস্ট দিয়ে যে সকল গাড়ি গুলশান অভিমুখে যাচ্ছে সেই গাড়িগুলো কিন্তু এখানে কর্তব্যরত যে পুলিশ সদস্যরা রয়েছে তারা কিন্তু দাঁড় করাচ্ছেন এবং এই চেকপোস্টে তারা সন্দেহভাজন কোনো মুভমেন্ট দেখলেই এই চেকপোস্টে কিন্তু দাঁড় করাচ্ছে এবং গাড়িগুলো পর্যালোচনা করে চেক করা হচ্ছে এবং গাড়ির যে ড্রাইভার রয়েছে তার যে পর্যাপ্ত যে ডকুমেন্টস অর্থাৎ যে কাগজ দরকার, ড্রাইভিং লাইসেন্স, গাড়ির কাগজ, সেগুলো কিন্তু আসলে পর্যবেক্ষণ করে দেখা হচ্ছে। মূলত তাসনুবা, আপনার মাধ্যমে যদি আমার দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই, আজ বিকালের পর থেকে আমরা রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ জায়গা ঘুরে দেখেছি। প্রতিটি জায়গায় কিন্তু ডিএনপির যে চেকপোস্ট সেটি রয়েছে, সাথে সাথে যৌথ বাহিনীর যে মোবাইল টিম এবং
ভ্রাম্যমান যেই চেকপোস্টগুলো সেগুলো কিন্তু দৃশ্যমান, এবং সেই ধারাবাহিকতায় পুলিশ প্লাজার সামনের যে চেকপোস্ট সেটিও কিন্তু কার্যক্রম চালাচ্ছেন। এবং তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে এই পুলিশ প্লাজার সামনে দিয়ে যে যানবাহনগুলো চলাচল করছে সেই যানবাহনগুলো এই জায়গাটিতে থামানো হচ্ছে এবং এই জায়গা থেকে মূলত চেক করা হচ্ছে। চেক করে সন্দেহভাজন যারা রয়েছে তাদেরকে এখানে থামিয়ে রাখা হচ্ছে এবং পরবর্তীতে বিচার বিশ্লেষণ করে আইনানুগ যে ব্যবস্থা সেটি মূলত নেওয়া হচ্ছে। তাসনুভা, এই ছিল পুলিশ প্লাজার সামনে থেকে আমার কাছে বর্তমানে সর্বশেষ। ধন্যবাদ পার্থ আপনাকে। বহুকাঙ্ক্ষিত জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর একদিন। 3টি একতরফা নির্বাচনের পর জুলাই অভ্যুত্থানের মাধ্যমে অর্জিত অন্যরকম গণতান্ত্রিক পরিবেশে ভোট দেবে জনগণ। পরিবর্তিতে এই পরিস্থিতিতে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলের সদিচ্ছা ও সহযোগিতার বিকল্প নেই বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। শুধু নির্বাচন কমিশনের একার পক্ষে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব নয়। ভোটের আগের নীরব সময়ে কেউ যেন ভোটারদের ভয় বা প্রলোভন দেখাতে না পারে সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও ম্যাজিস্ট্রেটদের সজাগ থাকার আহ্বান জানান তারা। 1973 থেকে 2024 12টি জাতীয় নির্বাচনের সাক্ষী হয় বাংলাদেশ। তবে বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সমালোচনা হয় সবচেয়ে বেশি। 5 জানুয়ারি 2014 দশম জাতীয় সংসদ নির্বাচনকে ডাকা হয় অটোপাসের ভোট, যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন 153 জন। 2018 সালের 30 ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোট কেন্দ্রে গিয়ে অধিকাংশ ভোটারকেই শুনতে হয় ভোট হয়ে যাবার কথা। দেশে বিদেশে সেই ভোটকে ডাকা হয় রাতের ভোট নামে। 7 জানুয়ারি 2024 কার্যত কোনো বিরোধী দল ভোটের মাঠে না থাকায় এই নির্বাচনকে ডাকা হয় আমি ও ডামির ভোট। সেই ধারাবাহিকতায় 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যেখানে প্রায় 13 কোটি ভোটারের 1/3 তরুণ। ভোটের গোপন কক্ষে যাদের সমর্থন হতে পারে জয়ের নিয়ামক। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ভোটের মাঠে ভোটার সংখ্যা প্রায় 12 কোটি 76 লাখ, আর তরুণ ভোটার সংখ্যা 4 কোটি 32 লাখ। এই 1/3 ভোটারকেই ভোটের মাঠের গেম চেঞ্জার বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। কি ভাবছেন এই নির্বাচন নিয়ে সেই গেম চেঞ্জাররা? যে বিগত এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো না। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আমরা আসলে দেশের জন্য যিনি কল্যাণ বয়ে আনবে তাকে আমরা অবশ্যই নির্বাচন করবো। সবার প্রথমে এরকম একজন প্রার্থী চাই যে পপুলেশনের অর্ধেকের ব্যাপারে ভাববে না, পপুলেশনের 2 ভাগ নারী পুরুষ সবার অধিকারের ব্যাপারে ভাববে। আমরা চাই যে দেশের জন্য কাজ করবে, যে সমাজের জন্য কাজ করবে, যে আমাদের সকলের জন্য কাজ করবে। তবে বিগত নির্বাচনের তুলনায় গণভোট সহ এবারের নির্বাচন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন নির্বাচন বিশেষজ্ঞরা। অনেক দিন পরে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সম্ভাবনা দেখা দিয়েছে। তো এটা আমাদের জন্য একটা ফাউন্ডেশনাল ইলেকশন, এটা গণতন্ত্রের ভিত তৈরি করার একটা নির্বাচন, তাই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আনুষ্ঠানিক প্রচারণা শেষে ভোটের মাঠে চলছে নীরব প্রচারণা। সুষ্ঠু নির্বাচনের জন্য সময়টি খুবই গুরুত্বপূর্ণ বলে মত দেন ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স ফেমার প্রেসিডেন্ট। এই সময়টা সত্যি খুব ডেঞ্জারাস সময়। এই সময়ে ইন্টিমিডেশন হয়, এই সময় চুপি চুপি যে লোককে ভয় দিয়ে আসা হয়, এই সময়ে অর্থের ব্যবহার হয়। এইটা বাইরে কিছু দেখা যায় না, কিন্তু ভেতরে এমন অনেক কিছু হয় যেটা ইলেকশনকে ইনফ্লুয়েন্স করতে পারে। তবে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় কথা রাজনৈতিক দলগুলির সদিচ্ছা। তাদের সদিচ্ছা হলেই যে আমরা শুধুমাত্র যেমন করে ইলেকশন জিতবো, গণতন্ত্রকে জিততে দেব না, এই কথাটা তাদের মাথার থেকে বের করতে হবে। তাদের ভাবতে হবে আমরা এবার ডেমোক্রেসিকে আমরা জেতাবো, আমরা জিতি আর না জিতি। নির্বাচনে কোনো রকম যে কেন্দ্র দখল, তারপরে ব্যালট বাক্স ছিনতাই কিংবা ভোটারদেরকে বাধা দেওয়া হবে কিনা, এবং এটা মূলত নির্ভর করে রাজনৈতিক দলের উপর। তাই রাজনৈতিক দলের দায়িত্ব সবচেয়ে বেশি। কেমন হবে নির্বাচন সে বিষয়ে সজাগ ইউরোপীয় ইউনিয়ন সহ বন্ধু রাষ্ট্রগুলো। মাঠ পর্যায়ের ভোট নজরদারিতে সেই প্রস্তুতির কথাও জানান এএফইডির সদস্য সচিব। দেশব্যাপী আমরা প্রায় 2800-র মতো পর্যবেক্ষক আমরা নিয়োগ করেছি। এই পর্যবেক্ষকরা অয়েল ট্রেন, পোস্টাল ব্যালটের জন্য আমরা 219 জন পর্যবেক্ষককে আমরা প্রশিক্ষণ দিয়েছি। তারা রিটার্নিং অফিসার রুমে যে গণনা হবে সেটা যেন সঠিকভাবে হয় সেটার ব্যাপারে তারা একেবারে বলবেন যে গণনা শেষ পর্যন্ত থাকবে।
12 ফেব্রুয়ারি ভোটের মাঠে নির্বাচন কমিশনের নিরপেক্ষ ও সাহসী ভূমিকায় সবার প্রত্যাশা। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফলাফল মেনে নেবে বিএনপি। নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিল, তা কাটিয়ে এখনো পর্যন্ত পরিবেশ ভালো, এমনটি জানিয়ে নির্বাচনে বিএনপির বড় জয়ের আশা করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াত কৌশলগতভাবে অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ভোট উৎসবের অপেক্ষায় গোটা দেশ, শহর থেকে গ্রাম, চায়ের আড্ডার বিষয় এখন ভোটের সমীকরণ। মঙ্গলবার রাজধানীর জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদার সমাধিতে শ্রদ্ধা জানিয়ে বিএনপি নেতাকর্মীরা বলেন, 12 ফেব্রুয়ারি ভোটের দিন গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে সতর্ক থাকতে হবে সবাইকে। যে ষড়যন্ত্র চলেছে সেই ষড়যন্ত্র আমাদের বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে। ভোটের মাধ্যমে এটার জবাব দেওয়া হবে। আমরা বিশ্বাস করি সুষ্ঠু নির্বাচনে যারা নির্বাচিত হবেন আমরা তাদেরকেই মেনে নেব এবং আমার বিশ্বাস জাতীয়তাবাদী দল সেখানে সর্বাগ্রে এগিয়ে রয়েছে। এদিকে নির্বাচন সুষ্ঠু হলে যে কোনো ফলাফল বিএনপি মেনে নেবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, টাকা দিয়ে ভোট কেনার অপপ্রয়াস চালাচ্ছে একটি রাজনৈতিক দল। ভোটের ক্ষেত্রে অর্থের আদান প্রদান, যেটা ঢাকা 15-তে আমরা গতকালকে দেখলাম, বিভিন্ন জায়গায় অবৈধভাবে টাকা দিয়ে ভোট কেনার উদ্যোগ হচ্ছে। অনেক জায়গায় আমরা দেখেছি বলছে ব্যালট পেপার ছাপানো হচ্ছে। যে কোনো দলের দিকে তাকিয়ে না, অভিযোগ কে করছে সেটা না, অভিযোগটা সত্য কিনা সেটা যেন নির্বাচন কমিশন তাদের পদক্ষেপ গ্রহণ করে। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন হলে অবশ্যই যে কোনো ফলাফল আমরা মেনে দিব, কেন মানব না? নির্বাচনটা সুষ্ঠু করা তো আমাদের সবার সমন্বিত দায়িত্ব। এদিকে ঠাকুরগাঁওয়ে সাংবাদিকদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন নিয়ে অনেক উদ্বেগ ছিল, তা কাটিয়ে এখন পর্যন্ত পরিবেশ ভালো। সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির ভূমিধস জয় হবে। সকলেই একটা যেটাকে আমরা বলি উদ্বেগ, যে নির্বাচনটা শেষ পর্যন্ত ঠিকঠাক মতো হবে কিনা। কয়েকটা ঘটনা ঘটেছে প্রথম দিকে, তারপর সবাই সংযত হয়েছেন এবং সেই সংযত হয়েই আমি যা মনে হয়েছে যে এখন পর্যন্ত নির্বাচন যে পরিবেশ সেটা নির্বাচনের অনুকূলেই ছিল। জামায়াত কৌশলগতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর শঙ্কা দেখছেন না বলেও জানান তিনি। জান্নাত সাথী, ডিবিসি নিউজ ডেস্ক। নির্বাচনের দিন কারো আচরণে পক্ষপাতিত্ব ধরা পড়লে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ইসির প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বিকেলে নির্বাচন ভবনে ইসির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। তবে বিএনপির আশা পরিস্থিতির অবনতি হবে না, কারণ অপশক্তি ভোটের মাঠে নেই। নির্বাচনের দিন কারো আচরণে যদি কোনো প্রার্থী বা কোনো দলের পক্ষে এমন কোনো কিছু ধরা পড়ে, তাহলে যেন তৎক্ষণাৎ তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। আমরা খুব খুশি হতাম যদি ব্যালট বাক্স নির্বাচনের দিন সকালে ভোট কেন্দ্রে পৌঁছত। ব্যালট বাক্স প্রিজাইডিং অফিসারের ওখানে থাকবে না, ব্যালট বাক্স যেন এজেন্টদের সামনে প্রকাশ্য জায়গায় থাকে, যাতে এটা কেউ চাইলেও এটা ভরাতে না পারে। বিভিন্ন স্থানে জামায়াতের নির্বাচনী এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। বিকেলে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে অভিযোগ করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। বলেন, কেউ সন্ত্রাস করার চেষ্টা করলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে। জনমনে বিভ্রান্তি তৈরি করার একটা মারাত্মক ধরনের অপপ্রয়াস আমাদের মনে হচ্ছে। আমাদের সম্মানিত আমিরে জামাতের জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়। একের পর এই ধরনের কার্যক্রম কে বা কারা করছেন, আমরা মনে করি এটি একটি সুষ্ঠু সুন্দর নির্বাচনের জন্য মারাত্মক ধরনের অন্তরায়। প্রশাসন এবং নির্বাচন কমিশনকে এই ব্যাপারে অবিলম্বে পদক্ষেপ গ্রহণের জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। দুষ্কৃতিকারীদেরকে গ্রেফতার করা, তাদের আইনের মুখোমুখি করার আমরা দাবি জানাচ্ছি। ভোটের ছুটিতে উৎসবের রং লেগেছে রাজধানী সহ সারা দেশে। ভোট দিতে বাড়ি যাচ্ছেন শ্রমজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ঢাকা, টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ সহ বিভিন্ন মহাসড়কে দেখা গেছে যানবাহনের অতিরিক্ত চাপ। আছে ঈদের সময়ের মতো বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগও। ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদেও যাচ্ছেন অনেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন বৃহস্পতিবার, তার আগের দিন বুধবার সরকারি ছুটি। এছাড়া শিল্পাঞ্চলের শ্রমিক কর্মচারীদের জন্য মঙ্গলবার বিশেষ ছুটি। এরপর শুক্র ও শনি মিলিয়ে টানা ছুটিতে ঢাকা ছাড়ছেন কর্মজীবীরা।
রাজধানীর বিভিন্ন বাস টার্মিনাল, রেল স্টেশনে ঘরমুখো মানুষের ভিড়। অনেকে আবার এই যাত্রাকে ঈদের ছুটির সঙ্গে তুলনা করছেন। ঢাকার অবস্থা ঈদের মতো হয়ে গেছে, সবকিছু দেখতেই ভালো লাগতেছে। ভোট উপলক্ষে আসলে বাড়ির দিকে যাওয়া হচ্ছে আর কি। ভালো লাগতেছে, প্রথমবার ভোট দিব, আমি অনেক এক্সাইটেড। কেউ যাচ্ছেন পরিবার নিয়ে, কেউ বা একা। তবে সবার উদ্দেশ্য নির্বাচনে নিজেদের ভোটাধিকার প্রয়োগ। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের নির্বাচন সুষ্ঠু হবে বলেই আশা করছেন অনেকে। ভোট গ্রহণ আশা করি এখন পর্যন্ত যে আইন শৃঙ্খলা বাহিনী সেটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে, তবে আরো কিছু টেকনিক্যাল দিক দিয়ে নজর দিতে হবে। আমরা পরিবর্তন চাই, জুলুমবাজি আমরা দেখতে চাই না এই বাংলাদেশে আর। ইনশাআল্লাহ এবার তো ভালো মনে হচ্ছে, আশা করতেছি সুষ্ঠু ভোট হবে। আশা করি দেশবাসী আমাদের ভবিষ্যতের কাণ্ডারিকে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করতে পারবে। একই সাথে কয়েকদিনের ছুটি পাওয়ায় সাভার শিল্প কারখানার অনেক শ্রমিক বাড়ি যাচ্ছেন। সাভার নবীনগর চন্দ্রা মহাসড়কেও বেড়েছে যাত্রীর চাপ। আবার অনেক জায়গায় যাত্রীদের জিম্মি করে বেশি ভাড়া আদায়ের অভিযোগও পাওয়া গেছে। সব লোকাল গাড়ি 2 গুণ 3 গুণ ভাড়া নিচ্ছে। আমাদের দামি ভাড়া ন্যায্য ভাড়া দেখ, আমরা বাড়ি যাবো, ভোট দিব, আবার সঠিকভাবে আসে পড়বো। যাইতে লাগবে 200 টাকা বা 150 টাকা, সেখানে কেন 640 টাকা ভাড়া? কমলাপুর স্টেশনে যাত্রীদের আনাগোনা তো আছেই, রয়েছে টিকিটের চাপ। ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে অনেকে যাচ্ছেন ছাদে বসে। পরিবর্তিত সময়ে হওয়া এবারের নির্বাচন অতীতের সব অভিযোগ মুছে দেবে এমন প্রত্যাশা সাধারণ নাগরিকের। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের আগে রাজধানীর পরিস্থিতি ও ঘরে ফেরা মানুষের খবর জানাতে আমাদের সাথে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। রাজধানীর গুলিস্তান থেকে যুক্ত হবেন সহকর্মী শুভ খান এবং গাজীপুর থেকে যুক্ত হবেন আমাদের আরেক সহকর্মী মাহমুদা শিকদার। শুরুতে যেতে চাই শুভর কাছে। শুভ, আপনি এই মুহূর্তে ঢাকায় গুলিস্তান এলাকায় আছেন, সেখানে আপনি ঘরে ফেরা মানুষের কেমন ভিড় দেখছেন? জি, তো এই মুহূর্তে রয়েছি একদম গুলিস্তান যে আহাদ চত্বর রয়েছে, সার্জেন্ট আহাদ চত্বর, তার ঠিক সামনের পাশে। এখানে প্রচুর যাত্রীদের আসলে আনাগোনা রয়েছে, কিন্তু সে পরিমাণ গাড়ির কিন্তু সংকট রয়েছে। আপনাদেরকে যদি আমি একটু দেখাই যে আমার এই সিরিয়ালটি আসলে বেশ কিছুক্ষণ ধরে শুধু এই জায়গাটি নয়, পুরো গুলিস্তানটিতে আসলে আপনাকে আমি একটি পাশের চিত্র দেখাচ্ছি, কিন্তু পুরো গুলিস্তানের ডান পাশ বাম পাশ যেখান থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যায় তাদের কিন্তু আসলে যাত্রী যে চাপ সেটি কিন্তু রয়েছে। এবং আসলে একটু না, আসলে আপনার প্রচুর যাত্রীর চাপ রয়েছে। মানুষ যে ঈদের সময় যে বাড়িতে যায় সেই উৎসব মুখর পরিবেশে যাচ্ছে। তবে অনেকেরই কিন্তু আসলে দাবি রয়েছে যে অনেক জায়গায় অনেক কাউন্টারে কিন্তু বাড়তি ভাড়াও নিচ্ছে, বাড়তি ভাড়ার অভিযোগও তারা করছে যে বেশি অতিরিক্ত ভাড়া নিচ্ছে। এবং আসলে আরো একটি বিষয় হচ্ছে যে যে সকল পরিবহনগুলো রয়েছে আসলে তারা কিন্তু তাদের নিয়ম না মেনেই হচ্ছে আপনার রাস্তার পুরো সড়ক আটকে দিয়েই কিন্তু আসলে তারা যাত্রী ওঠানামা করছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা যে কাউন্টারটিতে রয়েছি এখানে পুরো এই জায়গাটি জুড়েই হচ্ছে কুমিল্লা, ফেনী, নরসিংদীর মানুষের যাতায়াত। এই জায়গাটি কিন্তু আসলে পুরোটা যদি আপনাদেরকে আমরা সামনে আর একটু দেখানোর চেষ্টা করি, যে দেখতেই পাচ্ছেন যে কিভাবে গাড়ির যারাই আসছে পরিবহনগুলো সেগুলোই আসলে সড়ক আটকে দিয়ে আসলে তারা যাত্রী ওঠানামা করছে। এবং হচ্ছে এই মুহূর্তে যদি গুলিস্তানের যে চিত্র আসলে সেটি হচ্ছে প্রচুর পরিমাণে যাত্রীর চাপ রয়েছে। মানুষ আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে উৎসব মুখর পরিবেশে যে ভোট প্রদান সেজন্যই কিন্তু আসলে নগর ছাড়ছেন। ইতিমধ্যে প্রত্যেকটি যে স্টেশন রয়েছে, রেল বলেন, লঞ্চ বলেন এবং গাড়ির স্টেশন, প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড় কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে। তন্নি, শুভ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা গাজীপুরে যেতে চাই একটু আমাদের সহকর্মী মাহমুদা শিকদারের কাছে। মাহমুদা, কাল বাদে পরশু ভোট, সবাই নিজেদের ভোট কেন্দ্রে যাবার জন্য, ভোট দেওয়ার জন্য নিজের বাড়ি ছাড়ছেন, শ্রমজীবীরাও আসলে নিজ নিজ এলাকায় যাওয়ার চেষ্টা করছেন। গাজীপুরে এই মুহূর্তে আপনি কেমন পরিস্থিতি দেখছেন? আসলে গতকাল দুপুর থেকে আজ দুপুর পর্যন্ত এই 24 ঘন্টার ভেতরেই কিন্তু ঢাকা ময়মনসিংহ এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়ক, যে দুটি মহাসড়ক আছে সেই দুটি মহাসড়কে আমরা কিন্তু যে পরিবেশটি দেখতে পেয়েছি একদমই উৎসব মুখর একটি পরিবেশ। তার কারণ সকলেই কিন্তু তার আপনজনের সাথে আনন্দ ভাগাভাগি, তার পাশাপাশি ভোট প্রয়োগ, এই দুটি কারণেই আসলে তারা তার নিজ নিজ বাড়িতে যাওয়ার জন্য গতকাল থেকেই তারা মহাসড়কে এসে ভিড় জমিয়েছে। এখন আমি আছি গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তা এলাকায়। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখন গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে এবং যাত্রী তেমন একটি নেই বললেই চলে। এছাড়া ঢাকা টাঙ্গাইল
মহাসড়কের চন্দ্রা এলাকাতে কিছুটা চাপ আছে, তবে অতিরিক্ত যে গাড়ি এবং সেই যানজট সেটি কিন্তু এখন একেবারে নেই বললেই চলে। এবং এর পাশাপাশি আজ সকাল থেকে কিন্তু ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু জায়গাতে একটু ঝামেলা হয়েছে, এবং সেটি হলো বাড়তি ভাড়া নিয়ে। বাড়তি ভাড়ার কারণে কিন্তু যারা যাত্রী তারা গণপরিবহনের যারা লোকজন আছে তাদের উপরে ক্ষিপ্ত হয়ে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বেশ কিছু জায়গায় তারা ব্লক তৈরি করে, এবং এই ধরনের ক্ষিপ্ত হওয়ার পরে কিন্তু তারা ভাড়া কমিয়ে দেয়। যেমন গাজীপুর থেকে নেত্রকোনার ভাড়া ছিল 200 টাকা, সেখানে কিন্তু গণপরিবহনের যারা শ্রমিক আছে তারা ভাড়া চেয়েছিল 500 টাকা। যখন মহাসড়ক অবরোধ করে রাখা হয়, মহাসড়ক অবরোধের পরেই কিন্তু সেই ভাড়াটাকে আসলে নিয়ন্ত্রণ করা হয় এবং 200 টাকার ভাড়া 300 টাকা করে নেওয়া হয়েছে। এখন কিন্তু গাজীপুরের যে ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ, বিশেষ করে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক একদমই স্বাভাবিক পর্যায়ে আছে, কোনো ধরনের যানজট নেই, এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকাতে কিছুটা চাপ আছে। তো দুইটি মহাসড়কের বর্তমান পরিস্থিতি সম্পর্কে এই ছিল এখন পর্যন্ত পাওয়া তথ্য। মাহমুদা, ধন্যবাদ আপনাকে। ফ্যাসিস্ট সরকারের পতনের পরও কমেনি দুর্নীতি। অন্তর্বর্তী সরকারের শাসনামলে বরং এক ধাপ বেড়ে বিশ্বের দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় 14 থেকে 13তম হয়েছে বাংলাদেশ। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র আফগানিস্তানই দুর্নীতিতে বাংলাদেশের চেয়ে এগিয়ে। টিআইবির নির্বাহী পরিচালক অভিযোগ করেন, ফ্যাসিস্ট পতনের পরও দলবাজি দখলবাজি বন্ধ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার সকালে রাজধানীর ধানমন্ডিতে আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ 2025 সালের দুর্নীতি ধারণা সূচক প্রকাশ করে। এতে দেখা যায় দুর্নীতিতে গতবারের চেয়ে আরও এক ধাপ অবনতি হয়ে বাংলাদেশের অবস্থান এখন 13তম। সিপিআই 2025 অনুযায়ী চলতি বছরে বাংলাদেশের স্কোর 24, যা গত বছর ছিল 23। টিআইবি বলছে বিগত 14 বছরের মধ্যে এ স্কোর সর্বনিম্ন। দক্ষিণ এশিয়ায় 16 পয়েন্ট নিয়ে একমাত্র আফগানিস্তানই বাংলাদেশের চেয়ে এগিয়ে। এমনকি আফ্রিকার দেশগুলোর চেয়েও বেশি দুর্নীতিগ্রস্ত দেশ বাংলাদেশ। 2025 পর্যন্ত প্রতিবেদন বলছে, দুর্নীতির লাগাম টানার প্রশ্নে বাংলাদেশের অবস্থান হতাশা ও উদ্বেগের। বেশ কিছু দেশ বাংলাদেশের তুলনায় অনেক ভালো করেছে। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকার উৎখাত হলেও জোটতন্ত্র অব্যাহত থাকায় দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তী সরকার। প্রতিবাদ পতনের পর থেকেই দলবাজি দখলবাজি চাঁদাবাজি ইত্যাদি অব্যাহত ছিল, এবং সেখানে রাজনৈতিক এবং সরকারি শক্তি আমলাতান্ত্রিক শক্তি অন্তর্ভুক্ত ছিল। অন্তর্বর্তীকারী সরকারের যে দায়িত্ব, একদিক থেকে স্বচ্ছতা জবাবদিহিতার চর্চা দৃষ্টান্ত স্থাপন করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অনেক ক্ষেত্রেই। দুর্নীতি দমন কমিশনের সংস্কারের পথে রাজনৈতিক ও আমলাতান্ত্রিক বাধা ছিল বলেও অভিযোগ করেন তিনি। শুধুমাত্র রাজনীতি, আমলাতন্ত্র দুদক সংস্কারের প্রতিবন্ধক ছিল না, দুদক নিজেও তার প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে বলে আমাদের কাছে তথ্য আছে। বলেন, স্বচ্ছতার চর্চা করতে ব্যর্থতার পরিচয় দিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বচ্ছতার চর্চা বলতে শাসন প্রক্রিয়ায় সেটা কোনো দৃষ্টান্ত আসলে তারা স্থাপন করতে পারেনি, এবং যার ফলে যেটা হয়েছে এই ধরনের বড় বড় চুক্তিগুলো, একটা বড় প্রশ্ন হচ্ছে এখনই কেন করতে, ঠিক আছে যদি করতে হয় তাহলে আমরা শুরু থেকে কখনো করলাম না। এটার বোঝাটা তো জনগণকে নিতে হবে, অন্তর্বর্তী নতুন নির্বাচিত সরকার। বিশ্বের 180টি দেশের মধ্যে সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় যৌথভাবে প্রথম স্থানে আছে দক্ষিণ সুদান ও সোমালিয়া। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।